এখানে একটু পরে দেখা যায়, মানে রেকর্ড হয়ে আসে তো। বুঝতে পেরেছি। শুভ সন্ধ্যা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? রূপান্তরের পক্ষ থেকে আমরা চলে এলাম ফেসবুক লাইভে। যে যেখানে আছেন দয়া করে আপনারা যুক্ত হয়ে যান আমাদের সঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে আজ। খুব গুরুত্বপূর্ণ একজন মেহমানকে নিয়ে কিন্তু আমরা স্টুডিওতে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ওনার সঙ্গে নিজেদের স্বপ্ন, নিজেদের চেতনা এবং নিজেদের চিন্তাকে মিলিয়ে নেবেন। আমি পরিচয় করিয়ে দেব আপনাদের সঙ্গে সেই গুরুত্বপূর্ণ মেহমানকে, এবং সেই মেহমানও আপনাদের সঙ্গে কথা বলবেন ওনার জীবনের অভিজ্ঞতা, ওনার পথ চলা এবং এই বিসিএস এর কি বলবো দুর্দান্ত সাফল্য, সেই সাফল্যের পেছনের যে ইতিহাস, যে পরিশ্রম, যে সাধনা, যে অধ্যবসায়, যে উৎসাহ, অনুপ্রেরণা, সবকিছুই কিন্তু আজ আপনাদের খুলে খুলে বলবেন। অথবা আপনারা আর কোনো দিকে নয়, জয়েন করুন শুধু রূপান্তরের পেজে। দর্শক শ্রোতা, আমরা জানি যে সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, এবং বিসিএস এর বিজ্ঞপ্তি কিন্তু চলমান, এটা কিন্তু আর বন্ধ হবে না, একটার পর একটা হতেই থাকবে। সুতরাং আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। মানে যদি মনে করেন যে সার্কুলার হোক তারপরে বিজ্ঞপ্তি দেখে শুনে প্রস্তুতি নেব, বিষয়টা এমন নয়। বিসিএস আসলে এভাবে হয় না। বিসিএস ক্যাডারকে আপনাদের সামনে হাজির করেছি, তিনি বলবেন বিসিএস প্রস্তুতিটা আসলে নিতে হয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যারা এই বিষয়ে সতর্ক থাকে তারা কিন্তু স্নাতক যখন আরম্ভ করে তখন থেকেই কিন্তু, বিশেষ করে আমি শিক্ষার্থীদের পরামর্শ দিই যে প্রথম বর্ষটা, স্নাতকের প্রথম বর্ষটা চুপচাপ থাকো, একাডেমিক ক্যারিয়ারটাকে বোঝার চেষ্টা করো, নিজের সাবজেক্টের ভেতরে ঢোকার চেষ্টা করো, কিন্তু সেকেন্ড ইয়ারে উঠেই আস্তে 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 কিন্তু এই বিসিএস এর জগতে নিজেকে প্রবেশ করানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আরম্ভ করতে হয়। সবার মেধামানন এক নয়, অবশ্যই নয়। সবাই ম্যাজিস্ট্রেট হবে না, সবাই ডাক্তার হবে না, সবাই ইঞ্জিনিয়ার হবে না। বিচিত্র পেশার মানুষ থাকবে বলেই তো আমাদের এই পৃথিবী। আপনারা হয়তো অনেকে অনেক পেশায় যাবেন, কেউ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করবেন, কেউ বেসরকারি কলেজে, কেউ সরকারি কলেজে, অথবা কেউ অন্য কোনো প্রতিষ্ঠানে, অথবা কেউ চাকরি করবেন না, উদ্যোক্তা হবেন। কিন্তু একটি কথাই সত্য, যে জ্ঞান বাদ দিয়ে আসলে কিছু হয় না। এই জন্য জ্ঞান অর্জনের চেষ্টা কিন্তু আপনার ভেতরে নিরন্তর থাকতে হবে। দর্শক শ্রোতা, আমি ভূমিকা করছি, আপনাদের জয়েন করার সময় দিচ্ছি, সবাই যুক্ত হয়ে যান। আর অনুগ্রহ করে আপনাদের বন্ধুদের এই লাইভটি শেয়ার করে দিন, যাতে তারাও এখানে জয়েন করতে পারে, কারণ আজকের এই এক্সক্লুসিভ ডিসকাশন অবশ্যই আপনারা উপকৃত হবেন। এবং আমরা এমন একজন অতিথিকে নিয়ে এসেছি যার পরিচয় আগেই আপনারা জেনে গেছেন, এবং আমাদের এই যে বোর্ডে কিন্তু দেওয়া আছে, উনি সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, 44তম বিসিএস থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। কিছুদিনের মধ্যেই কিন্তু উনি হয়তো আপনার এলাকায়ও ম্যাজিস্ট্রেট হয়ে চলে যাবেন, হয়তো বলা যায় না, আপনার সামনেও পড়ে যেতে পারেন, হতেই পারে, ছোট্ট দেশ আমাদের। তো দর্শক শ্রোতা, আমরা আমাদের মেহমানের কাছ থেকে কথা শোনা শুরু করব। তার আগে আপনাদের অনুরোধ করছি আপনারা নিজেরা যুক্ত হবেন এবং আপনাদের বন্ধুদের এটি শেয়ার করে দিবেন। আমরা সঙ্গে করে এনেছি যে মেহমানকে, তার নাম হলো, এই যে লেখা আছে এখানে দেখেন, উম্মে কানিস ফাতেমা। তার কিন্তু আরেকটা ছোট নাম আছে, যে নামেই আমি তাকে বেশি ডাকি, সেটা হচ্ছে জেমি। তো জেমি, আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগতম আমাদের রূপান্তরের স্টুডিওতে। আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন। তো আমাদের জেমির জন্য, জেমি এই যে দুর্দান্ত সাফল্যকে সে বগল দাবা করতে সক্ষম হয়েছে, বাংলাদেশের হাজারো লক্ষ বেকার জনতার এই প্রেক্ষাপটে একজন এই জেমি কি চমৎকার দেখেন, 44তম বিসিএস এ সে কিন্তু এই নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ প্রাপ্ত হয়েছেন। সুতরাং তাকে যদি আমরা অভিনন্দন না জানাই, এটি কিন্তু আমাদের জন্য অন্যায় হবে। আমরা আপনাদের পূর্বাহ্নেই বলেছি যে এই প্রতিষ্ঠানটি খুলে শুধুমাত্র ছাত্রদের পড়িয়ে টাকা ইনকাম করা, এটাই আমাদের উদ্দেশ্য নয়। আপনারা এখানে পড়বেন, আপনারাই আবার এখানে এসে আপনাদের সফলতার কাহিনী শোনাবেন। এরকম ফুলের তোড়া আমরা হাজার হাজার প্রস্তুত করতে চাই। দরকার হয় আমরা ফুলের একটা প্ল্যান্ট বসাবো আমাদের কোম্পানির পক্ষ থেকে, ফুল চাষ হবে, আপনারা সফল হবেন। সেটা ব্যবসায় হোক, সেটা আপনি উদ্যোক্তা হিসেবে হন, সেটা আপনি সমাজ সেবায় হন, সেটা আপনি চাকুরিতে হন, সেটা আপনি শিক্ষকতায় হন, যে পেশায় আপনি সফল হবেন, সেই সফল মানুষদেরকে আমরা কিন্তু ফুলের শুভেচ্ছা জানানোর জন্য সবসময় প্রস্তুত রয়েছি। দর্শক শ্রোতা, ফুল কার না ভালো লাগে বলুন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার একটি হাদিস, সেই হাদিসকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা বলি ছন্দের জাদুকর, তিনি কবিতায় রূপ দিয়েছেন। কি বলেছিলেন? জোটে যদি মোটে একটি পয়সা, খাদ্য কিনিও ক্ষুধার লাগি। অর্থাৎ যদি আপনার একটি পয়সা জোটে, আপনি ক্ষুধার জন্য খাদ্য কিনবেন। দুটি যদি জোটে, তবে অর্ধেকে ফুল কিনে নিও হে অনুরাগী। যদি আপনার দুটো পয়সা জোটে, তাহলে তার অর্ধেক দিয়ে, মানে তার 1 পয়সা দিয়ে, অর্ধেক দিয়ে 50% দিয়ে আপনি ফুল কিনে নেবেন। বাজারে বিকায় ফল তন্ডুল, বাজারে বিক্রি হয় ফল এবং তন্ডুল। তন্ডুল মানে চাল। এই যে জেনে গেলেন তন্ডুল মানে চাল, এটা সমার্থক শব্দে কিন্তু আপনার কাজে লাগবে। ধরুন এলোর কোনটি পানির সমার্থক শব্দ, অন্তত তন্ডুল এলে তো বুঝবেন যে এটা পানির সমার্থক শব্দ নয়। কাজেই একটা জ্ঞান যে কোন দিক থেকে কতভাবে কাজে লাগে এটা আসলে আমরা জানি না। তো বাজারে বিকায় ফল তন্ডুল, সে শুধু মিটায় দেহের ক্ষুধা, হৃদয় প্রাণের ক্ষুধা নাশে ফুল, দুনিয়ার মাঝে সেই তো সুধা। আমাদের মানুষের কিন্তু প্রাণের একটা ক্ষুধা আছে। সেই প্রাণের ক্ষুধা যদি না মেটে, তাহলে আমরা মানসিকভাবে বিকৃত হয়ে যাই, আমরা রুচিহীন হয়ে যাই, আমরা কদর্য হয়ে যাই, আমাদের আচরণ নিকৃষ্ট হয়ে যায়। সুতরাং আপনারাও ফুলকে ভালোবাসবেন। আর এজন্যই আমাদের এই প্রিয় শিক্ষার্থী, আমাদের এই বিসিএস ক্যাডার, যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রূপান্তরের পক্ষ থেকে, রূপান্তরের অন্যতম পরিচালক, স্বপ্নদ্রষ্টা, কর্ণধর এবং বিসিএস এর জগতের একচ্ছত্র আধিপত্যবাদী শিক্ষক আইসিটি বিষয়ের, দীর্ঘদিন যিনি এই বিষয়ে কাজ করেছেন সারা দেশে, জনাব শাহিন খান শান্ত স্যার আমাদের মেহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেবেন। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আমাকে এত বড় একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের মেহমান, সম্মানিত মেহমান, তিনি ফুলের তোড়া গ্রহণ করেছেন। তো মেহমানকেই আমরা মানে কথা বলতে দেব, কারণ আপনারা নিশ্চয়ই ওনার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমি তো আমি আছি, আমি তো বরাবর বাংলা নিয়ে কথা বলি সেই ছোটবেলা থেকে। বলতে বলতে লোকেরা আমি আমার আরেকটা পরিচয় দিয়ে যাই। ইতিমধ্যে আপনারা একটা পরিচয় পেয়েছেন, আমি আবারও বলছি। আমি উম্মে কানিস ফাতেমা, 44তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এবং আমার আরেকটা পরিচয় হচ্ছে, যেটা এই মুহূর্তে এখানে দিতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার পাশে যাকে দেখছেন, এতক্ষণ কথা শুনছিলেন, জনাব নূরে মুস্তফা বাবু স্যার, উনি কিন্তু আমার সেই স্কুল জীবনের শিক্ষক। মানে আমি যখন স্কুলে পড়তাম, আমার স্কুলটা ছিল স্কুল অ্যান্ড কলেজ, স্যার ছিলেন কলেজ শাখার বাংলার প্রভাষক। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা স্কুলে যখন ছিলাম ক্লাস 8-এ, তখন স্যারের ক্লাস করার সুযোগ পাই। ওই যে তখন কিছু ক্লাস করে ভালো লেগে গেছে, সেখান থেকেই ক্লাস 9-এ 10-এ ওনার কাছে বাংলা ব্যাকরণটা শেখা। এরপর এইচএসসি, তখনও আমি স্যারের কাছে পড়েছি, শিখেছি। এবং আমার খুব ইচ্ছা ছিল আমি যখন সফল হব, ভালো কিছু করব, আমি স্যারের সাথে যোগাযোগ করব, এবং তাই করেছি। অনেকদিন যোগাযোগের গ্যাপ ছিল, এরপরে আমি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি। এবং কন্ট্যাক্ট করার একটা বড় কারণ হচ্ছে, আপনি যে কোনো চাকরির পরীক্ষা বলেন, সেটা বিসিএস বলেন, প্রাইমারি, ব্যাংক, যেটাই বলেন, সেখানে কিন্তু বাংলা একটা ভালো মার্ক থাকে। এবং বাংলা ব্যাকরণটা কিন্তু আমরা অনেকেই হিমশিম খাই, বাংলা ব্যাকরণ কিন্তু আমরা অনেকে পারি না, যদিও আমরা বাঙালি, কিন্তু বাংলা ব্যাকরণটা আমরা পারি না। তো সেই হিসেবে আমি বলবো না যে বাংলা ব্যাকরণে আমি খুব প্রো লেভেল টাইপের কিছু, কিন্তু আমি যতটুকু শিখেছি বা পেরেছি, বা বাংলা ব্যাকরণটা আমার কাছে যতটা সহজ মনে হয়েছে, অন্যান্যদের চেয়ে আমার পরিচিত অনেককেই দেখতাম বাংলা ব্যাকরণে ভয় পেত, মানে তারা খুব পরিশ্রম করতো, অনেকটা সময় দিত। তো আমার আসলে পরিশ্রম, সময় দুটাই সেভ হয়েছে স্যারের কারণে। কারণ ওই যে স্কুল জীবনে আমি ভালো, এই স্টুডেন্টরা গুরুদের স্যারদের এভাবে বলে, তো সেটা ঠিক আছে। তো আমি সবচেয়ে অবাক হয়েছি যে হঠাৎ করে আমার ফেসবুকে একটা রিকোয়েস্ট আমি দেখলাম যে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি শিক্ষকতা করেছি। তা আমি গ্রহণ করলাম যে নিশ্চয়ই আমার স্টুডেন্ট হবে। তো সে আমাকে সালাম দিল, আমি লিখলাম যে তোমাকে তো চিনতে পারছি না। বললো যে স্যার আমি অমুক স্টুডেন্ট। নাম, হ্যাঁ এইবার চিনলাম। তো তখন আমি কল করলাম, ফোনে কথা হলো। সে আমার অত্যন্ত স্নেহের এবং প্রিয় ছাত্রী। তো সে বলল যে স্যার আমার একটা প্রতিজ্ঞা ছিল যে আমি বিসিএস ক্যাডার হয়ে আপনার সামনে আমি দাঁড়াবো। এটা খুবই একটা মহৎ ব্যাপার। মানে আমি যে কতটা আনন্দিত, উচ্ছ্বসিত, এটা আসলে ভাষায় প্রকাশ করা হয়তো এই মুহূর্তে সম্ভব নয়। কারণ একজন শিক্ষার্থী সে কতটা মানে দৃঢ় সংকল্প যে আমি ভালো কিছু করব, ভালো কিছু করে আমি আমার শিক্ষকের সামনে গিয়ে দাঁড়াবো। আসলে আমাদের শিক্ষকদের, বাংলাদেশের শিক্ষকতা করে কি পাওয়া যায় বলেন?
কিন্তু এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা কিন্তু অনেক বড়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিলাসী গল্পের মধ্যে কিন্তু বলেছিলেন যে বিলাসী আসলে মৃত্যুঞ্জয়কে এত সেবা করে কি পেল, কিন্তু লেখক ওখানে লিখেছিলেন যে মৃত্যুঞ্জয় যতই ক্ষুদ্র হোক তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও কম নহে, সে সম্পদও অকিঞ্চিতকর নহে। এই যে আমরা অসংখ্য শিক্ষার্থীর শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত হই, এটি আমাদের জন্য নৈসর্গিক আনন্দ। বিশ্বাস করেন, হয়তো স্বর্গে গেলেও এত আনন্দ পাবো কিনা জানি না, কিন্তু সেই অনুভূতিটা আজকে আমার মধ্যে কাজ করছে। আমি আমার প্রিয় ছাত্রী উম্মে কানিস ফাতেমা জেমি, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। জেমি কন্টিনিউয়াসলি আমাদের রূপান্তরের সঙ্গে জেমি আজীবন থাকবেন ইনশাআল্লাহ, আমরা যতদিন আছি আর কি। রূপান্তর ভালো কিছু করবে। রূপান্তর শুধু বিজনেস প্রতিষ্ঠান নয়, আমরা বলেছি এটা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান। এখানে আজ আপনি শুনছেন, আগামীকাল আপনি সফল হয়ে এইখানে এসে দাঁড়াবেন। আমরা সফলতার স্বপ্ন দেখাতে চাই এবং সফল মানুষদের নিয়ে আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। তো দর্শক শ্রোতা, আমি আর কথা না বলি, আমরা আমাদের সম্মানিত মেহমান, আমাদের মেহমানের কাছ থেকে আমরা আস্তে আস্তে শুনতে থাকি। তো সে আজকে সহভাগ করবে আপনাদের সঙ্গে কিভাবে আমাদের পড়াশোনাটা করা দরকার, কেন করা দরকার, এবং কাজটা যে কঠিন নয়। সে কিন্তু এই খুব সহজেই কিন্তু এই পথটা সে দখল করতে পেরেছে, কারণ সে সিস্টেমেটিক ওয়েতে কাজ করেছে। আর আমরা কি করি? অলসতা করি, আজ নয় কাল, কাল নয় পরশু। তো আমি আর কথা না বাড়াই, আমরা আমাদের মেহমানের কাছ থেকেই শুনতে থাকবো। তো ঠিক আছে, উম্মে কানিস ফাতেমা, আপনি বলতে থাকুন। আপনি বললাম কারণ আপনি এখন তাদের শিক্ষক। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, যেটা স্যার এতক্ষণ বলছিলেন। আসলে দিক নির্দেশনা দেওয়া বিষয়টা খুব কঠিন। আমি আজকে আপনাদের সঙ্গে গল্প করব, মানে আমি যেভাবে পড়াশোনা করেছি, প্রস্তুতি নিয়েছি, আমি সেই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যে কোনো কাজ শুরুর আগে, মানে স্যার বলতেন, আমরা যখন স্কুলে পড়ি স্যার একটা কথা বলেছিলেন, প্রথমে নিয়ত করতে হবে, সেকেন্ডলি সেটার জন্য পরিশ্রম করতে হবে, এরপর বাবা মা এবং অন্য গুরুজনদের কাছ থেকে দোয়া নিতে হবে। একদমই তাই। আসলে আপনি যখন কোনো একটা কাজ করতে চাইবেন, প্রথমত আপনি দৃঢ় ইচ্ছা পোষণ করবেন এবং মনে মনে বিশ্বাস করবেন যে আপনি এই কাজটা পারবেন। আপনি যদি বিশ্বাস করতে পারেন যে আপনি কাজটা করতে পারবেন, তাহলে দেখবেন অলমোস্ট 40% কাজ আপনার হয়ে গেছে, কারণ আপনি বিশ্বাস করতে পারছেন। এবং যখন আপনি বিশ্বাস করবেন যে আপনি কাজটা করতে পারেন, তখন কিন্তু আপনি সেই কাজে পরিশ্রম করে আনন্দ পাবেন বা কাজটা বারবার কনসিস্টেন্টলি করতে থাকবেন। এবং তারপরে যে বিষয়টা, আমি বিশ্বাস করার কথা বললাম এবং পরিশ্রম করতে হবে, পরিশ্রমটা কিভাবে করবেন সেটা আমি আরেকটু পরে বলছি। এবং তারপর আরেকটা কথা আমি বলি, বাবা মাকে সব সময় সন্তুষ্ট রাখবেন, বড়দেরকে সম্মান করবেন এবং কখন কোন মানুষ আপনার কোন ভালো কাজের জন্য আপনাকে দোয়া দিবে এবং সেই দোয়াটা আপনার জীবনে কিভাবে কাজে লাগবে আপনি কিন্তু জানেন না। তো আমি যেভাবে শুরু করেছিলাম সেটা বলি। আমি আসলে বিসিএস দেওয়ার ইচ্ছাটা হঠাৎ করে আমার মাঝে আসেনি। আমি খুব ছোটবেলায় ক্লাস 2-3-তে যখন পড়ি, তখন থেকে আসলে আমার প্রশাসন ক্যাডারে আসার খুব ইচ্ছা, মানে ইউনো হওয়ার আমার খুব ইচ্ছা ছিল। আমি অনেক বড় বড় পোস্টের নামও জানতাম না তখন, একটু পরে জানলাম ডিসি, আর একটু বড় ক্লাসে ওঠার পরে, আর একটু বড় হবার পরে জানলাম সচিব, এভাবে একটু একটু করে জেনেছি। কিন্তু তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু একটা হব, এবং তার জন্য যে বিসিএস দিতে হয় এটাও আমি মোটামুটি ক্লাস 3-4 ওই সময়টাতেই জেনেছি। এবং আমার পরিবারে যেহেতু একজন দিচ্ছিলেন, আমি তার বইপত্র দেখতাম, অঙ্কগুলো দেখতাম, তো গড়ের অঙ্ক, ঐকিকের অঙ্ক দেখতাম আর ভাবতাম এগুলো তো আমার বইয়ে আছে, আমি পেরে যাব, এটা আমার জন্য সহজই হবে, এমন কঠিন কিছু না। তো এভাবে স্বপ্নের বুননটা আসলে খুব কম বয়সেই, একদমই কম বয়সে, এরপর ধীরে ধীরে শুরু করা এবং চেষ্টা করেছি স্কুলে কলেজে প্রতিটা ক্লাসে ভালো মতো এবং নিয়মিত পড়াশোনা করার। এবং আমি কতটুকু কি করেছি জানি না, আমার একটা ভালো গুণ ছিল, এটাকে এখন আমি গুণই বলবো, যে আমি শিক্ষকদের কথা শুনতাম। আমি খুব বাধ্যগত ছিলাম, বাবা মারও বাধ্যগত, এবং শিক্ষকদের কথা মেনে চলেছি। আর শিক্ষকদের কথা মেনে চললে হয় কি, আপনাকে আসলে বেশি পরিশ্রম করতে হবে না, যে যেভাবে গাইডলাইন দিচ্ছে আপনি শুধু ফলো করে যাবেন। তো আমি এই কাজটাই করেছি। এরপরে যখন আমি ইউনিভার্সিটিতে আসলাম, তখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একদম সাধারণ ইউনিভার্সিটি স্টুডেন্ট যেরকম একাডেমিক পড়াশোনা বা অনেক কিছু এনজয় করে, আমরা নতুন বাইরে এসেছি সেভাবেই চলতো। এরপর থার্ড ইয়ার একদম যখন আমার শেষের দিকে আসছে, তখন আমি ভাবলাম যে আমার কিছুদিন পরেই
আমি গ্র্যাজুয়েট হয়ে যাব, আমাকে চাকরির বাজারে নামতে হবে, তো এখনই কেন না আমি একটু পরিচিত হই। তো তখন আমি আর কি বিসিএস এর একটা কোচিং এর সঙ্গে আমি ইনভলভ হয়ে যাই। তো ধীরে ধীরে সেখান থেকেই শুরু করি, ক্লাস করতাম, যেতাম আসতাম, কিন্তু তখন আসলে সেরকম অর্থে মানে রেগুলার বেসিসে পড়াশোনা সেটা তখন হয়নি, যেহেতু আমার একাডেমিক একটা প্রেশার ছিল। আমি এরপর 4th ইয়ারে উঠলাম, আমার হচ্ছে থিসিস, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়েছে। তো এভাবে এক সময় গ্রাজুয়েশন হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপরে যখন আমি মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্সে কিন্তু একাডেমিক পড়াশোনা তুলনামূলকভাবে একটু প্রেশার কম থাকে। তখন আমি একটা একটা করে বই কিনলাম, একটু একটু করে শেষ করতে থাকলাম। এরকম করতে করতে একটা সময় তো আপনারা জানেন কোভিড চলে আসলো 2020 সালে। ওই সময় কিছুটা সময় সবাই যেভাবে কোয়ারেন্টাইন সে সময় কাটাচ্ছিল, আমিও সেরকম রান্না বান্না, গল্প করা, বই পড়া, পরিবারকে সময় দেওয়া, এভাবেই আমার যাচ্ছিল। এরপরে আমি ম্যাথ করা শুরু করলাম, ইংলিশ পড়া শুরু করলাম, এবং সেটা খুব নিয়মিত। আমি পড়াশোনা করি সবসময় খুব প্ল্যান করে এবং রুটিন করে। অনেকে আমি দেখেছি কাগজে কলমে রুটিন করে, মিলে না, ছিঁড়ে ফেলে। আমার আলহামদুলিল্লাহ এরকম কখনোই হয়নি। আমি রুটিন করে মানে রুটিন অনুযায়ী পড়ি, এবং আমি রুটিন ছাড়া কখনোই পড়তে পারি না। আমাকে একটা গল্পের বই দেওয়া হইলেও যদি 200 পেজ হয়, আমি সঙ্গে সঙ্গে ঠিক করে ফেলি 20 দিনে, প্রতিদিন 10 পেজ করে আমি 20 দিনে শেষ করব। বা বেশি ইন্টারেস্ট লাগলে না, আমি আজকে 100 পেজ, কালকে 100 পেজ আমি শেষ করে ফেলবো। তো আমি এভাবেই পড়ি, মানে এর বাইরে অন্যান্যরা কিভাবে পড়ে আমি জানি না, মানে ওইভাবে আমি পড়তে পারি না। কিন্তু আপনাকে যে এভাবেই পড়তে হবে এমন না, আপনারা যে যেভাবে পড়ে অভ্যস্ত সেভাবে আপনার সুবিধা মতো রুটিনটা সেট করে পড়াশোনা করবেন। তবে রুটিন একটা রাখবেন এবং প্ল্যান করবেন। যেমন ধরুন এখন নভেম্বর মাস, আপনি প্ল্যান করুন যে আমি 15 দিনটা যাক, আমি 16 নভেম্বর থেকে এভাবে শুরু করব। আমি ডিসেম্বর মাসটা এইগুলো পড়বো, আমি জানুয়ারিতে এটা পড়বো, ফেব্রুয়ারিতে আমার নিয়োগ পরীক্ষা বা এই সার্কুলার। আপনি সবসময় একটা টাইম ফ্রেম মাথায় রাখবেন এবং একটা টার্গেট সেট করে রাখবেন। যদি আপনি টার্গেট সেট করেন জানুয়ারির 15 দিনে শেষ না করতে পারেন, সেটা আপনি জানুয়ারির 31 তারিখের ভিতরে শেষ করলেন। তো এভাবে প্ল্যান সেট করে পড়াশোনা করবেন এবং অপশন রাখবেন। মনে করেন আপনি হতে চান বিসিএস ক্যাডার, ঠিক আছে, এটা যেহেতু খুবই কম্পিটিটিভ একটা পরীক্ষা, মেধার সঙ্গে ভাগ্যের একটা বিষয় জড়িত, এখানে না হলে আপনি ব্যাংক রাখতে পারেন, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্ল্যান সিতে যদি আপনি মনে করতে পারেন যে না, আমার বাবা মা গ্রামে থাকে, আমি প্রাইমারিতে থাকবো, আপনি সেখানেও আসতে পারেন। তো আপনার লাইফের প্রায়োরিটি, আপনার লাইফস্টাইল, এটা আপনি সেট করবেন। আপনার নিজেকে বুঝতে হবে। এবং যদি মনে হয় যে আমার ধৈর্য কম, বিসিএসটা খুব লেন্দি প্রসেস, তাহলে অন্য কিছুর জন্য যাবেন। তবে আমি বলবো ধৈর্য কম হলেও চেষ্টা করবেন ধৈর্য বাড়ানোর, কারণ ধৈর্য, ইচ্ছা শক্তি থাকলে এটা ক্র্যাক করা সম্ভব। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে, আপনি পারবেন। তো তবে কনসিস্টেন্ট থাকতে হবে। আপনি প্রথম 1 বছর খুব পড়াশোনা করলেন, পরের 1 বছরে পড়াশোনা ছেড়ে দিলেন, এভাবে কিন্তু বিসিএস হয় না। আর আমি মূলত এখন বিসিএস নিয়ে কথা বলছি। আমরা জানি বিসিএস এর 3টি ধাপ, প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা। তো এবং প্রতিটা ধাপে আপনাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আপনি খুব ভালো রিটেন পড়ছেন আগে থেকে, বা আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, আপনি ভাইবাটাকে ভয় পাচ্ছেন না, কিন্তু আপনি যদি প্রিলিমিনারিটা ক্র্যাক করতে না পারেন, আপনি কিন্তু পরের ধাপগুলোর জন্য মনোনীত হবেন না। সুতরাং প্রিলিমিনারিটাকে আপনার গুরুত্ব দিয়ে প্রিলিমিনারি কোয়ালিফাই করতে হবে। এরপরে আছে লিখিত পরীক্ষা, এবং সবচেয়ে বেশি মার্ক তোলার জায়গা হচ্ছে লিখিত, এবং ক্যাডার হয় মূলত লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বার যোগ করে। তো আপনাকে লিখিত পরীক্ষায় খুব ভালো করতে হবে, নিয়মিত পড়তে হবে, বিভিন্ন রেফারেন্স বই, বাজারের কিছু প্রচলিত বই, আমরা নিজের তৈরি করার নোট, এবং সাথে অবশ্যই তো পেপার পত্রিকা পড়বেন। নিজেকে সব সময় কারেন্ট নিউজগুলোর সঙ্গে আপডেটেড রাখবেন, নিজে লিখবেন, পড়বেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, তাহলে আপনার কথা বলার চর্চাটা থেকে যাবে। কারণ ভাইবা বোর্ডে কিন্তু আমাদেরকে কথা বলতে হয়, সেখানে ফ্লুয়েন্ট থাকতে হয়। আপনি যদি অনেক বছর চুপচাপ থেকে যান, সেক্ষেত্রে আপনার কথা বলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আমি নিজে একটা সময় খুব ফ্লুয়েন্ট কথা বলতাম, বিতর্ক করতাম, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন বিশেষ প্রস্তুতিটা নিয়েছি, খুব একা একা নিয়েছি, কারোর সাথে আমার তেমন মেশা হতো না, কথা বলা হতো না। তো একটা সময় মনে হলো যে আমার ভেতরে কি জড়তা তৈরি হচ্ছে কিনা। তো আপনি যখন মানুষের সঙ্গে একটু কথা বলার থাকবেন, কথা বলবেন, মিশবেন, আপনার জড়তাটা আর কাজ করবে না আশা করি। তো লিখিত নিয়ে যেটা বলছিলাম, এটা খুবই কষ্টের একটা প্রস্তুতি, কিন্তু আমার মনে হয় এটাকে ম্যানেজ করা
সব থেকে সহজ যদি আপনি কিছু ট্রিক্স জানেন। তো আমি ধীরে ধীরে এরপরে রূপান্তরে আবারও আসবো এবং আমি যে ট্রিক্সগুলো ফলো করেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এরপর ভাইবার কথায় আসি। শুধু লিখিত পরীক্ষায় আপনারা হয়তো বিভিন্ন অনলাইন পেজে বিভিন্ন ক্যাডারদের মার্কশিট দেখে থাকবেন যে খুব ভালো লিখিত দিয়েছে, তারপরেও সে কাঙ্ক্ষিত ক্যাডার পায়নি বা নন ক্যাডারে এসেছে। এক্ষেত্রে হয় কি যে ভাইভাতে নাম্বার কম। ভাইভা অবশ্যই একটা ভাগ্যের বিষয়, তার সঙ্গে খুব বেসিক কিছু কনসেপ্ট আপনার ক্লিয়ার থাকতেই হবে এবং কথা বলা, আপনার আই কন্ট্যাক্ট ঠিক রাখা, এবং এটা একটা উপস্থিত বুদ্ধির খেলা। আমার কাছে ভাইভা যেটা মনে হয়, আপনি কিভাবে এই 15 থেকে 30 মিনিট আপনি কিভাবে ম্যানেজ করছেন। কাউকে 10-12 মিনিট রাখে, কাউকে 30 মিনিট 35 মিনিটও রাখে। তো আমি সম্ভবত 32 থেকে 33 মিনিট ছিলাম ভাইভা বোর্ডে এবং আলহামদুলিল্লাহ আমার উপস্থিত বুদ্ধি, আমার অ্যানালাইসিস এবং আমার নলেজ সবকিছুই মূলত তারা দেখেছে এবং লাকিলি সেই সময় আমার ভাইভাটা ভালো হয়েছে। তো সেক্ষেত্রে আমি কিছু স্টেপ ফলো করেছিলাম যার কারণে সম্ভব হয়েছে। এবং তার থেকে বড় কথা আল্লাহর রহমত, আপনারা পড়তে থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। আর প্রাইমারি নিয়ে একটু কথা বলবো, যেহেতু আমার প্রাইমারিতে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা নাই, তারপর আমি জেনে নিয়েছি আপনাদের সিলেবাস সম্পর্কে। আপনাদের বাংলা 25 নাম্বার, ইংরেজি 25 নাম্বার, গণিত বিজ্ঞান আপনাদের 20 নাম্বার এবং বাকি 20 নাম্বারে যে সাধারণ জ্ঞান রয়েছে আমি এগুলো নিয়ে আলোচনা করব পরে। স্টুডেন্ট নিশ্চয়ই আপনারা শুনছেন আমাদের মেহমানকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমান, বুঝতেই পারছেন, এবং তার সফলতার গল্প। আমি এলাম একটু আর কি আপনাদের সঙ্গে ঢু মারতে, যে আপনাদের আলোচনা কেমন লাগছে কমেন্ট বক্সে একটু জানাবেন, দয়া করে মন্তব্যের ঘরে জানাবেন। আর ম্যাডাম কিন্তু আমাদের এখানে প্রতিনিয়তই ক্লাস নেবেন এবং প্রতিনিয়তই আমাদের সঙ্গে থাকবেন। তো ম্যাডাম আপনি একটু ওনাদের বলতে হবে শিক্ষার্থীদের যে আসলে পড়াশোনাটা যে ভয়ের ব্যাপার নয়। মানে তারা আমাদের এই সময়ের শিক্ষার্থীরা অধিকাংশই তারা ভাবে কি যে না আমার দ্বারা এটা হবে না, এখন আসলে এখন অনেক সহজ এবং সম্ভব, কিন্তু অনলাইনের কারণে এটা আরো বেশি অ্যাভেলেবল। আমরা একটা শব্দের অর্থ জানার জন্য সেই কোথায় লাইব্রেরি কোথায় ডিকশনারি দেখতাম, এখন গুগলে সার্চ দিলেই পাওয়া যায়। গুগলে সার্চ করে আপনার যদি শেখার ইচ্ছা থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না, কারণ আপনার কাছে এখন অবারিত সুযোগ। আপনি অনেক সোর্স পাবেন। আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনার সোর্সের অভাব হবে না। যেমন আপনি কিন্তু টেকনাফ তেতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে থাকলেও কিন্তু আপনি অনলাইন থেকে আপনি আপনার শিক্ষাটা পেয়ে যাচ্ছেন। আপনার যে সাবজেক্টে দুর্বলতা এবং আপনি খুব সহজে সেটা থেকে কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন। এখন সেই সুযোগগুলো রয়েছে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি রূপান্তরের সঙ্গে যুক্ত হবেন। এখানে আমরা নিয়মিত ক্লাস নিব, আপনারা জানবেন। এবং প্রথমে আমি একটা কথা বলি, নিজের একটা অ্যানালাইসিস করবেন, যেটাকে বলি আমরা শর্ট অ্যানালাইসিস। SWOT, এস তে আপনার স্ট্রেংথ, W তে আপনার উইকনেস, ও তে অপরচুনিটি, টি তে থ্রেট। তো আপনি আপনার স্ট্রেংথ দেখবেন। যদি আপনার এমন হয় যে আপনি ইংলিশে খুব ভালো, আবার উইকনেস হতে পারে আপনি ম্যাথে খুব দুর্বল। যদি আপনি ম্যাথে দুর্বল হন তো স্বাভাবিকভাবেই আপনাকে গণিতে একটু বেশি সময় দিতে হবে। আবার যেটা আপনার স্ট্রেংথ ওটাতে কম সময় দিয়ে সেটাকে আবার উইকনেস বানানো যাবে না, ওটাকে নিয়মিত আপনার চর্চায় রাখতে হবে। আর যে বিষয়গুলোতে আপনি অ্যাভারেজ সেগুলো রেগুলার পড়বেন। আমি প্রথমে একটা কথা বলেছি, আপনারা রেগুলার পড়াশোনা করবেন এবং কনসিস্টেন্ট ভাবে পড়বেন। যদি এমন হয় আপনি ব্যর্থ হয়েছেন, হাল ছাড়া যাবে না। আসলে পড়াটা যদি কনসিস্টেন্ট না হয়, কনসিস্টেন্সি না থাকে, আসলে সফলতা পাওয়া যায় না। যে কোনো চাকরির পরীক্ষা, যদি বিশেষ করে আমি বিসিএস এর কথা বলি, এটা খুবই দীর্ঘ একটা জার্নি এবং পড়াশোনা তো আমরা সবাই করি, ধৈর্যের একটা বড় পরীক্ষা। আর কথায় আছে বিশেষ ধৈর্যশীল মেধাবীদের জন্য। সো আপনাকে খুব ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রেখে পড়তে হবে। ব্যর্থতা আসবে, সেগুলোকে একসেপ্ট করতে হবে, নিজের ফেইলিয়র গুলোকে একসেপ্ট করে নিতে হবে এবং তারপর আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আপনার এখানে থামলে চলবে না, এখানে থামার কোনো সুযোগ নেই। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না করা পর্যন্ত আপনাকে একইভাবে চেষ্টা করতে হবে, পড়তে হবে। আপনার মন খারাপ হতে পারে, আপনার কাঙ্ক্ষিত সাফল্য পাননি, সে মন খারাপটাও সেলিব্রেট করুন। আমি বলবো না সঙ্গে সঙ্গে টেবিলে বসে যান, সেটা 2 দিন 3 দিন, এরপরে আপনি চোখের পানি মুছে আবার টেবিলে বসুন, আপনি পড়াশোনা করুন। বিসিএসটা আসলে খুব ধৈর্যের একটা পরীক্ষা। এখানে আপনার পড়াশোনা এবং পড়াশোনা মানে আসলে পড়াশোনাটাও খুব স্মার্ট ওয়েতে হতে হবে।
মানে আপনি যে প্রতিদিন 12 থেকে 14 ঘন্টা পড়লে খুব ভালো করবেন বিষয় না, দেখা যাচ্ছে আপনার থেকে অর্ধেক সময় পড়ছে 6-7 ঘন্টা কিন্তু ভালো করছে। আপনাকে টেকনিক জানতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে, প্রশ্নগুলা কোথায় থেকে আসে, প্রশ্নের জায়গাটা কোনটা, তাহলে প্রশ্নের জায়গাটা বুঝতে আপনি আপনার পড়ার জায়গাটা ধরতে পারবেন, তখন আপনি সেভাবে পড়তে পারবেন। কোন জিনিসগুলো খুব কমন নিজে নোট বানিয়ে ফেলুন একদম বিস্তারিত, এবং সেখান থেকে যে প্রশ্নই করা হোক আপনি যেন সেটার উত্তর লিখে আসতে। খুব কমন কিছু টপিক আছে, যেমন পরিবেশ সংক্রান্ত, নারী সংক্রান্ত, এরপরে 4IR, আমি যদি বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এরকম খুবই কিছু কমন ইস্যু আছে। তারপর রোহিঙ্গা সংকট, আমি যদি প্রবলেমের কথা বলি আন্তর্জাতিক রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু, বাংলাদেশ ভারত, বাংলাদেশ চীন, এই যে সম্পর্কগুলো, এগুলো আপনি খুব বিস্তারিত লিখবেন, বিস্তারিত জানবেন। বা রিসেন্ট যে এটা সবচেয়ে আমাদের হট টপিক জুলাই গণ অভ্যুত্থান, এখানকার খুঁটিনাটি লিখে নিজে একটা নোট বানিয়ে ফেলুন, বারবার চর্চা করুন, পড়াশোনা করুন, ডেটাগুলো আপডেট করুন, কোটেশনের জন্য আলাদা খাতা বানিয়ে ফেলুন। প্রতিটা প্রশ্নের উত্তর শুরু করবেন কোটেশন দিয়ে, এরকম করে শুরু করবেন। বা কোনো কনসেপচুয়াল ইস্যুতে নিজের মতামত তো লিখবেন, সাথে কোনো রাষ্ট্রবিজ্ঞানী, কোনো অর্থনীতিবিদ, তাদের 2-1 জনের মন্তব্য মতামত লিখবেন। তো এভাবে রিটেন প্রস্তুতি। তো আমি আজ এখন একটু প্রাইমারি নিয়ে কথা বলবো। প্রাইমারিটা তুলনামূলকভাবে বিসিএস এর থেকে অনেকটা সহজ আপনার জন্য ক্র্যাক করা, যেহেতু এখানে লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা। আমি সিলেবাসও দেখেছি, সিলেবাস অনেকটা বিসিএস এর মতো, সুতরাং যারা বিসিএস প্রস্তুতি নিচ্ছেন আশা করি তাদের জন্য একটু সহজই হবে। তো বাংলায় যেটা আমি দেখলাম যে ভাষা, ধ্বনি, সন্ধি, নত্যবিধান, সত্যবিধান, সমাস, কারক, বিভক্তি, এরপরে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, যেই বিপরীতার্থক, সমার্থক, পারিভাষিক শব্দ, এগুলোতে অনেকটা মুখস্থ রাখার মতো। এখানে আপনারা করবেন কি, প্রিভিয়াস ইয়ারের যত এরকম এসেছে, মানে বিসিএস এবং প্রাইমারি যেখানে এসেছে সব আলাদা করে লিখে নোট করে পড়ে ফেলবেন, মুখস্থ করে ফেলবেন। এবং এটা এমন ভাবে পড়বেন, মানে পড়াশোনার আমরা বলি না একটা পিক আওয়ার, যেমন 7টা থেকে 8টা থেকে ওই সময় পড়বেন, এটা একটু অবসর সময় ওইরকম সময় পড়বেন। আর পিক আওয়ারগুলোতে আপনি গুরুত্বপূর্ণ বেশি যেগুলা, আপনি ম্যাথ করবেন, ইংলিশ করবেন, বা বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় যেমন সমাস পড়বেন, সন্ধি পড়বেন, প্রকৃতি প্রত্যয়, ধ্বনি, এসব টপিক নিয়ে পড়বেন, কারক বিভক্তি। এটা তো গেল বাংলা। আর বাংলার কিছু লেখক আসলে আপনাদের নির্দিষ্ট, সব লেখকের পড়ার দরকার নেই। উপাধি, ছদ্মনামগুলো খুব সুন্দর করে পড়বেন, মনে রাখবেন। প্রাচীন যুগ, মধ্যযুগ, এরপরে যে বিভিন্ন কবি সাহিত্যিক, আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, এনাদের প্রতিটা সাহিত্যকর্ম, কবিতা, কোনটা ছোট গল্প, কোনটা কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, সব আলাদা আলাদা করে লিখে বারবার প্র্যাকটিস করতে থাকবেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলোকে খুব গুরুত্ব দিবেন। এরপরে আসছি ইংলিশে। ইংলিশে যেটা আমি দেখলাম যে পার্টস অফ স্পিচ, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সফরমেশন, সিনোনিম, অ্যান্টোনিম। বাংলা যেরকম বললাম বিপরীতার্থক, সমার্থক শব্দের জন্য, এখানেও সেম সিনোনিম, অ্যান্টোনিম গুলো আপনারা প্রিভিয়াস ইয়ারের গুলা খাতায় আলাদা করে লিখে সেগুলো বারবার চর্চা করতে থাকবেন এবং পরীক্ষা দিবেন। আর গ্রামার, যেমন রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল বা পার্টস অফ স্পিচ, এগুলা খুব ডিপলি এবং সূক্ষ্ম সূক্ষ্ম যে ভুলগুলো আমাদের হয়, এগুলো শুরু থেকে খুব সুন্দর করে, খুব গুরুত্ব সহকারে পড়াশোনা করবেন। আর পড়াশোনার বিষয়টিকে ভয় পাবেন না। এমন না যে আমি গ্রামে আছি, শহরের সুযোগ আমি অ্যাভেল করতে পারবো না, আমি পিছিয়ে গেলাম। প্রযুক্তির এই যুগে আসলে আমরা কেউই পিছিয়ে নেই। আর আপনার যদি ইচ্ছা থাকে আপনাকে আসলে পিছিয়ে রাখবে বা আপনি পিছনে থাকবেন, এটা কেউ পারবে না। আপনার মেধা থাকলে, ইচ্ছা থাকলে আপনি অবশ্যই এগিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি ইন্টারনেট, অনলাইন প্ল্যাটফর্মগুলোর একদম সদ্ব্যবহার করবেন। গণিতের কথা যদি বলি, এই শতকরা, মুনাফা বা গড়, ঐকিক, বাস্তব সংখ্যা, এই গণিতগুলো প্র্যাকটিস তো করবেন এবং প্র্যাকটিস করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন, অনেকে আমরা আছি আমরা খুব ভালো ম্যাথ পারি কিন্তু পরীক্ষার হলে আমরা করতে পারি না। এর কারণ হলো যে আপনার ম্যাথের প্র্যাকটিসের অভাব এবং আপনি শর্টকাট ওয়েতে সলভ করতে পারেন না। আপনি যে ম্যাথটা খাতায় লিখে
5 লাইন 6 লাইনে করেন সেটা আপনাকে 1 লাইনে শিখতে হবে। মানে গণিত পারেন কি না এটা থেকে বড় কথা হলো আপনি কত কম সময়ে অঙ্কটা আপনি সমাধান করতে পারেন। সুতরাং একটু দ্রুত সমাধান করার টেকনিকগুলো শিখবেন। এখানে আমাদের গণিতের শিক্ষক আমাদেরকে সে ব্যাপারে সাহায্য করবে। ও বিজ্ঞান সালের প্রশ্ন তো সবসময় পড়বেন, বিজ্ঞানটাও ভালো করে পড়বেন। আমি ইনশাল্লাহ বিজ্ঞানের জন্য আপনাদের সঙ্গে থাকবো, আমি বিজ্ঞানটা দেখিয়ে দিব, গুছিয়ে দিব। এরপরে যে আমাদের সাধারণ জ্ঞান অংশ, সাধারণ জ্ঞান আসলে কঠিন না, আপনি মনে রাখার ব্যাপার। সাধারণ জ্ঞান আমরা পড়বো ভুলবো, এজন্য বারবার এটাকে চর্চায় রাখতে হবে। আমি যেটা বারবার বলছিলাম যে পড়াশোনায় কনসিস্টেন্সি রাখতে হবে। একটা বিষয় বারবার রপ্ত করলে সেখানে আপনার ভুল কম হবে। আর ভুল কম করার কিছু টেকনিক হচ্ছে আপনি জব সলিউশন খুব ভালো করে সলভ করবেন। বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা কোশ্চেনগুলো আপনি নিয়মিত প্র্যাকটিস করবেন। এটা আপনি রুটিনের একটা অংশেই রাখবেন যে জব সলিউশন সলভ আর হচ্ছে মডেল টেস্ট দিবেন। বাজারে বই কিনতে পাওয়া যায় বা অনলাইনে আপনি মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের রুটিনটা এভাবে সেট করবেন। যদি এমন হয় যে আমি দিনে কেউ 8 ঘন্টা পড়ে, কেউ 12 ঘন্টা পড়ে, কেউ বা 6 ঘন্টা পড়ে, কারণ সবার আমাদের পড়ার সুযোগ সমান থাকে না। যারা চাকরি করে তারা কম সময় দেয়, যারা স্টুডেন্ট তাদেরও একটু সময় কম থাকে, কারণ তাদের একাডেমিক পারপাজে অনেকটা সময় তাদেরকে স্পেন্ড করতে হয়। তো যদি এমন হয় যে আপনি 6 ঘন্টা বা 8 ঘন্টা পড়বেন, গণিতের জন্য যেমন সময় রাখবেন, ইংরেজির জন্য রাখবেন, সাধারণ জ্ঞান, বাংলা, এরকম যেমন এই 4টা টপিক বলে দিলাম। এর সঙ্গে রাখবেন যে জব সলিউশন অবশ্যই রাখবেন, যে আমি প্রতিদিন কতটুকু আপনি সলভ করবেন, এবং তার সঙ্গে রাখবেন নিয়মিত পরীক্ষা। জব সলিউশন করবেন, আপনি অনেক কিছু পেরে যাবেন, পরবর্তীতে আপনি কমন পাবেন। আর যখন আপনি মডেল টেস্ট দিবেন, আপনি মানে দ্রুত সময়ের সঙ্গে পরীক্ষা দেওয়াটার এই যে আপনার একটা প্র্যাকটিস হয়ে গেলে, এবং আপনার যে ভুলগুলো হবে, ভুল তো আমাদের হবেই, সেই ভুলগুলো পরে আপনি সমাধান করে ফেলতে পারবেন। সেই জায়গাগুলো থেকে পরবর্তীতে প্রশ্ন আসলে আপনার মাথায় মানে হিট করবে যে আমি এটা ভুল করেছিলাম কোনো এক সময়। সুতরাং তখন আপনি সেটা সঠিকভাবে পেরে যাবেন। আর ক্লাসের প্রয়োজন তো আমাদের আছে, কারণ আমরা এই বিষয়গুলো অনেক আগে পড়াশোনা করেছি। ক্লাস করবেন, এই যে রুটিনের একটা অংশ ক্লাস যদি আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা, বাকি সময়গুলো আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আমি চেষ্টা করব পরে 6 ঘন্টা পড়লে কিভাবে হবে, 8 ঘন্টা পড়লে কিভাবে হবে, এভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে একটা রুটিন প্রোভাইড করার। সেটাকে মডিফাই করে আপনারা নিজেদের মতো করে বানিয়ে নেবেন এবং সেভাবে পড়াশোনাটা চালিয়ে যাবেন। পড়াশোনা কখনো থামাবেন না, এবং রুটিনটা এমনভাবে সেট করবেন যেমন জানুয়ারি মাসে আপনি পড়াশোনা করবেন, আপনার পারিবারিক কোনো প্রোগ্রাম থাকতে পারে বা আপনার কোনো কাজ থাকতে পারে 5-7 দিনের, তো সেই সময়টাকে বাদ দিয়ে আপনি 20 দিনের একটা প্ল্যান করুন যে 10 দিন আমি অন্যান্য কাজে এনগেজ থাকতে হয়। কারণ আমরা সবাই পরিবারে বড় হই, আমাদের কিছু পারিবারিক কাজ থাকে আমাদের, যেটা আসলে এড়িয়ে যাবার সুযোগ নেই। আপনাকে সবকিছুর ভিতর দিয়ে পড়াশোনাটা করতে হবে, মাল্টিটাস্কিং হতে হবে। শুধু একদিকে কাজ করবেন সেটা আসলে আপনার মস্তিষ্কে আসলে ভালো সিগন্যাল যায় না যে আপনি শুধু একটা কাজ পারেন। যখন আপনি মাল্টিটাস্কিং হবেন, বিভিন্ন দিকে আপনার মস্তিষ্ক কাজ করবে এবং আপনার মস্তিষ্কটা শানিত হবে, আপনার মেধা, আপনার বুদ্ধি শানিত হবে। তো এভাবে আপনারা প্ল্যান সাজাবেন, প্ল্যান করবেন, রুটিন করবেন এবং আল্লাহর নামে শুরু করবেন। ইনশাআল্লাহ সাফল্য আপনাদের আসবেই। আর আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো বিসিএস রূপান্তর আছে, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চটা আপনাকে দেওয়ার। আজকে আমি আপনাদের কোনো ক্লাস নিব না, যেহেতু আপনাদের সাথে কথা বলার জন্য এসেছি। আজকে শুধুমাত্র একটা ভূমিকা ছিল, পরিচিত হলাম। আপনারা কারা কারা যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন, কোথায় থেকে আছেন। ভালো লেগেছে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে, আপনাদের সামনে এসে, এবং আমি আমার শিক্ষককে পেলাম আমার পাশে, এবং একজন ছাত্রী হিসেবে এটা আমার জন্য খুব প্রাউড একটা মোমেন্ট। আমি আমার স্যারকে আমার সাথে পেয়েছি, যিনি সবসময় আমার সামনে কথা বলতেন, পড়াতেন, তাকে আমার পাশে পেয়েছি। তাদের সাথে আমার ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে। ইনশাল্লাহ আপনারাও একদিন পারবেন। আপনারা এখন যে জায়গায় শুনছেন, একটা সময় আমিও সেখানে ছিলাম, সেখানে বসে এরকম যারা সফল হয়েছে আমি তাদের কথা শুনতাম, খুব মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। আজকে আমি বলার সুযোগ পেয়েছি, আজকে আপনারা শুনছেন। একদিন আপনারাও সফল হবেন, আপনারা এখানে এসে।
বলবেন স্যার ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন, স্যার আমাদের সঙ্গে এখন জয়েন করবে। আর কেমন লাগছে আপনাদের? স্যার আর বাড়াতে এতদিন তো আমরা শিক্ষকেরা কথা বলি, আজকে তো আপনারা পেয়ে গেছেন একদম ম্যাজিস্ট্রেটকে, বিসিএস ক্যাডার। স্বপ্ন কিভাবে দেখতে হয় সেই স্বপ্ন শুধু দেখা নয়, নিজের সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে কিভাবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হয় তার জীবন্ত উদাহরণ আপনাদের দেখালাম। এরপরেও যদি আপনারা উৎসাহিত না হন, নিজেরা জেগে না ওঠেন, ঘুম না ভাঙান, ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। এই যে ফেসবুক বা ইউটিউব মানে অনলাইন প্ল্যাটফর্ম যে আমাদের মানে সাইটগুলো আমাদের সময় নষ্ট করে, এটা থেকে কিভাবে বাঁচবেন? আমি যে টেকনিকটা ফলো করতাম, আমি সারাদিনে একবার ফোন হাতে নিতাম আমার কিছু আপডেট চেক করার জন্য। এটা কখন নেবেন? আপনি একটা কাজ করতে পারেন, লাঞ্চ করার পরে কিন্তু আমাদের একটু টায়ার্ড লাগে, মনে হয় একটু ঘুমাই বা পড়বো না, ওই সময়টাতে আপনি আধা ঘন্টা আপনি ফেসবুকে রাখবেন। কারণ আপনার বিভিন্ন চাকরির আপডেট, বিভিন্ন আপডেট দরকার আছে। আমি বলবো না যে ফেসবুক বন্ধ করে পড়াশোনা করুন, কারণ পড়াশোনাটা এখন ফোনের ভিতরে চলে এসেছে। তো আপনি ওই আধা ঘন্টাটা আপনি আপডেটেড থাকবেন। লাঞ্চের পরে ওই আধা ঘন্টা আপনি ইউজ করবেন। আর যখন আপনি কোনো মডেল টেস্ট দিবেন বা ক্লাস করবেন, শুধুমাত্র ওই সময়ে আপনি মোবাইল ফোনটা ইউজ করবেন। এর বাইরে কোন একটা অর্থ দেখার জন্য আপনি ফোন বের করছেন, সেখানে আপনার সময় চলে যাচ্ছে। সময় দেখার জন্য ফোন হাতে নিচ্ছেন। সবাই টেবিল ঘড়ি ব্যবহার করবেন, কেউ ফোনের সময়ের উপরে নির্ভর করবেন না, তাহলে কিন্তু ওটাতে আপনার সময় নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি টেবিল ঘড়ি ব্যবহার করবেন এবং সেই সাথে আপনি নির্দিষ্ট একটা সময়ে ফোন ব্যবহার করবেন। এর বাইরে কখনো আপনি ফোন হাতে নেবেন না। তাহলে আশা করি আপনার কিছুটা এখান থেকে পরিত্রাণ পাবেন। আর পরীক্ষা যদি হয়, সেটাও একটা নির্দিষ্ট সময়ই তো পরীক্ষা হবে, ওই সময়টা ফোনটা ব্যবহার করেন। ওটাকে আপনি আপনার একটা ইলেকট্রনিক ডিভাইস, পরীক্ষা দেওয়ার ডিভাইস হিসেবে তখন কল্পনা করবেন। ফেসবুক আছে, এসব আপনি মনেই করবেন না। আপনি পরীক্ষা দিবেন, বের হয়ে আসবেন। আপনার কোনো ইনফো লাগবে, আপনি খাতায় লিখে রাখুন, সাথে সাথে ফোন বের করবেন না। অনেকগুলো ইনফো জমা করে ওই যে দিনের একটা নির্দিষ্ট সময় যখন আপনি মোবাইলটা হাতে নেবেন, তখন সেই ইনফোগুলা সার্চ করে আপনি লিখে রাখবেন এবং জায়গা ফাঁকা রাখবেন। পরে ওই আপডেটেড ইনফোগুলো সেখানে লিখে রাখবেন। একটু কিছু আটকে গেলেন, সঙ্গে সঙ্গে ফোন বের করলেন, মনে হবে একটু ফেসবুকে ঢুকি, কে কি ছবি দিয়েছে একটা লাইক কমেন্ট করে আসি। এভাবে আপনি আপনার আসলে যে রাস্তা, সেখান থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা এই টেকনিক ফলো করে দেখতে পারেন। খুবই বেশি, কারণ হলো যে ফেসবুকে তো এই ছোট দেশে স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা, বড় হওয়া, বন্ধু বান্ধবী, পরিচিত কে নয়, আত্মীয় স্বজন, এত জনের এত ছবি। আর বাঙালির তো ছবি কেন বড় মারাত্মক, খিচুড়ি রান্না করলেও ছবি, কাঁঠাল ভাঙলেও ছবি, কিছুদিন অসামাজিক হলে সমস্যা নাই, আপনি চা খেলেও ছবি, একটা বছর অসামাজিক হয়ে যান। হ্যাঁ, এখন এত ছবিতে যদি আপনি কমেন্ট করতে যান, তাহলে তো আপনার গোটা জীবনে কমেন্টস করতে কি যাবে। তো এই জন্য একটু যেটা আমাদের যাত্রা ধরবেন না যে খোঁজ গল্প করার জন্য আপনাকে ফোন দিবেন, আপনি তার সাথে কথা বলবেন না। হ্যাঁ, যেটা সুন্দর পরামর্শ, যে ফোন যদি ফোনের দ্বারা আমরা ব্যবহৃত হই, তাহলে সেটা কিন্তু আমাদের আত্মঘাতী হবে। ফোনকে ব্যবহার করতে হবে আমাদের প্রয়োজনে। আমি সারাদিনে অনেকগুলো পড়াশোনা করতে গিয়ে যেটা ঝামেলায় পড়েছি, সেই বিষয়গুলো একটা এডুকেটিভ ইনস্ট্রুমেন্ট, আপনি শুধু সেটাকে এডুকেশনের পারপাজে ইউজ করবেন। এটা বিনোদনটা আপাতত ভুলে যান, মাঝে মধ্যে 5-7 মিনিট একটা গান শুনতে পারেন, এইটুকুই। বিনোদন থেকে আপাতত একটু অবসর নিন। দর্শক শ্রোতা, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় এবং স্নেহের শিক্ষার্থী উম্মে কানিস ফাতেমা জেমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আমাদের রূপান্তরের স্টুডিওতে তিনি এসেছেন, তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার আমাদের রূপান্তরের পক্ষ থেকে মেহমানের জন্য একটা, ওনার এই দুর্দান্ত সাফল্যের জন্য ওনাকে একটা শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন আমাদের এই রূপান্তরের অন্যতম স্বপ্নদ্রষ্টা কর্ণধর জনাব শাহিন খান শান্ত স্যার। একটা ছোট্ট উপহার উনি গ্রহণ করবেন। ধন্যবাদ স্যার, আমি এটা আসলে জানতাম না। উপহারটা ছোট, কিন্তু ভালোবাসাটা অনেক, স্নেহটা অনেক, মায়াটা অনেক। আমরা খুবই আনন্দিত। থ্যাংক ইউ ম্যাম। আমি খুব আনন্দিত, আমি আপনাদের কাছে সময় দিতে পেরে, রূপান্তরের সময় দিতে পেরে, এবং সামনে যারা আমার ছোট ভাই বোনরা আছে আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো। আবার আসার কথা বলে যেতে হবে, যাওয়ার পরে ইনশাআল্লাহ আমি বলেছি আমি আবার আসবো, আপনাদেরকে একটু মানে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। আর আমার গল্প ডে বাই ডে আমি আরো শেয়ার করব। আর পড়াশোনার ব্যাপারে তো থাকবো ইনশাআল্লাহ, আপনারা আমাকে পাবেন। তো সবাইকে ধন্যবাদ। স্যার কিছু বলেন?
যাবার বেলায়? স্যার আমি আর এই সময়কে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো যারা আমাদের সাথে ছিল তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ম্যামের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের রূপান্তরের ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে উপকৃত হয় সেই জন্য যে দিক নির্দেশনামূলক আলোচনা হলো নিঃসন্দেহে খুবই চমৎকার ছিল। আমি নিজেও জয়েন করেছিলাম। তো আগামীতে আমরা ম্যামকে আরো বেশি বেশি করে চাচ্ছি যাতে করে শিক্ষার্থীরা নিজেদেরকে গুছিয়ে খুব অল্প সময়ে ভালো প্রস্তুতি কিভাবে নিতে পারে সে বিষয়ে যেন ম্যাম আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দেয়। তো এ পর্যায়ে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের আমাদের ওয়ার্কশপ সেশনটি আজকে শেষ করতে চাচ্ছি। ভালো